আসসালামু আলাইকুম। আরএসি ইঞ্জিনিয়ার্স ফ্যামিলিতে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে এমন একটা টপিকস নিয়ে আলোচনা করব, এই মুহূর্তে সারা ওয়ার্ল্ডে যে বিষয়টা নিয়ে আসলে সবসময় আলোচনা হচ্ছে। তো আপনারা ইতিমধ্যেই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি আসলে কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো আমি ভাবছিলাম যে আজকে আমি কোনো ভিডিও আপলোড করব না, যে আজকে একটু আর্জেন্টিনার খেলা, এই খেলার মধ্যে হয়তো বা কারো ভিডিও দেখার ইন্টারেস্ট থাকবে না, কারণ সবার বিনোদনের প্রয়োজন আছে। তো হঠাৎ করে আমার নিজের মনের ভিতরে একটা প্রশ্ন এসে গেল যে আজকে যে জিনিসটা নিয়ে সারা ওয়ার্ল্ড আলোচনা করতেছে, সব সময় চার দোকান বলে বিভিন্ন অফিস আদালত যেখানেই দুইটা মানুষের এক জায়গায় জমা হয়েছে, সেখানেই একটা বিষয় নিয়ে আলোচনা, যে কাতারের এই গরমের ভিতরে পুরো এয়ার কন্ডিশনিং সিস্টেমের মাধ্যমে স্টেডিয়ামটা পরিচালনা করা করতেছে। কিভাবে এই গরমের ভিতরে বাইরে যেখানে 35 থেকে 40 ডিগ্রি টেম্পারেচার, আর স্টেডিয়ামের ভিতরে হচ্ছে 22 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তার মানে কি, আমি যেহেতু দীর্ঘদিন ধরে এইচভিএসি নিয়ে ভিডিওগুলো করে থাকি, তার মানে এটা একটা খুবই আমাদের বিষয় নিয়ে, যারা আমার ভিউয়ার্স এবং কি আমি নিজেও, আমার নিজেরও অনেক কৌতূহল ছিল। তো আমি এর আগেও এটা নিয়ে আসলে স্টাডি করেছি, তো আমার আসলে এই বিষয়টা আমার মাথায় ছিল না যে এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করা দরকার। তো যদিও আমি আসলে এই নিয়ে অ্যানিমেশন ভিডিও বানাতে পারিনি, কারণ আমি আসলে এই অ্যানিমেশনের কাজ তেমনটা জানি না। তো ট্রাই করতেছি নেক্সট আসলে আপনাদের আসলে ওইভাবেই করব ভিডিও টিউটোরিয়ালগুলো দেওয়ার জন্য। তো এখন শুধুমাত্র প্রাথমিকভাবে আলোচনা করে নিই। তো বিষয়টা বোঝার জন্য আপনারা ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো পুরা এয়ার কন্ডিশনিং যে সিস্টেমটা ওখানে ইউজ করা হয়েছে, সেখানে বলতেছে, আমি বিভিন্ন নেটে দেখলাম, সোর্সে দেখতে বললাম যে সোলার অ্যাবজর্পশন সিস্টেম দ্বারা এয়ার কন্ডিশনিং করা হয়েছে। এখান থেকে প্রায় স্টেডিয়াম থেকে 1 কিলোমিটার দূরে, 1 কিলোমিটার দূর থেকে চিল ওয়াটার সিস্টেম পাম্পের মাধ্যমে, ওয়াটার সার্কুলেশন পাম্পের মাধ্যমে এই স্টেডিয়ামের ভিতরে নিয়ে এসে বড় বড় এইচইউর মাধ্যমে, এয়ার হ্যান্ডেলিং এর মাধ্যমে বাতাসটাকে সার্কুলেশন করা হচ্ছে। তো এখন অনেকের ধারণা, তো আমরা তো এয়ার হ্যান্ডেলিং ইউনিট দিয়ে যখন বাতাসটা সার্কুলেশন করি, যখন আমরা বাতাসটা সাপ্লাই দিই কোনো জায়গায়, এখানে একটা গ্রিল দিয়ে বাতাস সর্বোচ্চ কত ফিট যাবে? 8 ফিট, 10 ফিট বা 20 ফিট, এর বেশি তো যাওয়ার কথা না। আর এমনিতেই আমরা জানি যে ঠান্ডা বাতাসটা একটু ভারী হয়, যে বাতাসটা বেশি দূরে আসলে যেতে চায় না, আস্তে আস্তে এরকম ভাবে নিচের দিকে পড়তে থাকে। তো এই জন্য দেখবেন এক টাইপের ডিফিউজার আছে, এই ডিফিউজার অনেকটা এরকম গোলাকার থাকে। আমি এইটা নিয়ে আমি আসলে ভাবছি, এখন যতদিন এই ওয়ার্ল্ড কাপটা চলবে, আমি যতটুকু আমি পারি মাঝে মাঝে আমি একটু এই ওয়ার্ল্ড কাপে যে এয়ার কন্ডিশনিং সিস্টেমটা ইউজ করা হয়েছে এই সম্বন্ধে আমি ভিডিও দিব। তো নেক্সটে আমি এর ছবি দেখাবো আসলে কিভাবে কাজ করে। তো আজকে আমি শুধু প্রাথমিকভাবে আলোচনা করতেছি আপনার সাথে। এখানে এক টাইপের ডিফিউজার ইউজ করা হয়েছে, যার নাম হচ্ছে জেড ডিফিউজার। আপনারা হয়তো নাম শুনেই বুঝতে পারতেছেন জেড ডিফিউজার কি জন্য। জেট ইঞ্জিন আপনারা নাম শোনেন নেই, জেট ইঞ্জিনের ঠিক পিছন সাইডে দেখবেন অনেক স্পিডে বাতাস থ্রো করে, বা আমরা যখন ওই জেট ইঞ্জিনের ভিতরে যখন ফুয়েলটা কম্বাসন চেম্বারে যাওয়ার পরে খুব স্পিডে পিছন থেকে যখন থ্রো করে, ওই সময় আমাদের ইঞ্জিনটা ঠিক সামনের দিকে যায়। তার মানে এতটা স্পিড হয়। ঠিক এয়ার কন্ডিশনিং সিস্টেমেও আমরা একটা জিনিস ডিফিউজার দ্বারা ডিজাইন করি, যেখানে দেখা যায় ডাক্টিং করার কোনো সোর্স নেই, ডাক্ট ছাড়াই 80 ফিট, 90 ফিট, 100-200 ফিট দূরে বাতাস থ্রো করতে হবে। সেই ক্ষেত্রে আমরা করি কি, হাই স্পিড ইএসপি মানে কি স্ট্যাটিক প্রেসার, হাই স্ট্যাটিক প্রেসার ফ্যানের মাধ্যমে, মানে এইচইউর ভিতরে যে ফ্যানটা থাকে এই স্ট্যাটিক প্রেসারটা হাই রাখি আমরা, রেখে করি কি সামনে আমরা সাপ্লাই হিসাবে এয়ার টার্মিনালের এখানে আমরা করি কি জেট ডিফিউজার দিই। তাতে কি হয়, এই বাতাসটা অনেক দূর থ্রো করা যায়। তো এখানে এই ক্ষেত্রে একটা প্রবলেম হয়, প্রবলেমটা হচ্ছে কি, যে যেখানে এই ডিফিউজারটা থাকে সেখানে কিছুটা সাউন্ড হয়, কিন্তু যখন ডিস্টেন্সটা আস্তে আস্তে বেড়ে যায় ওই সময় সাউন্ড লেভেলটা আস্তে আস্তে কমে যায়। এতে হয় কি, অনেক দূরে থেকেও বাতাসটা থ্রো করা যায়। আর এই কাতার বিশ্বকাপে মেইন এয়ার কন্ডিশনিং এর সিস্টেমে যে জিনিসটা দিয়ে বাতাসটাকে সার্কুলেশন করেছে, সেই জিনিসটার নামই হচ্ছে জেট ডিফিউজার। আর এই জেট ডিফিউজার নিয়ে আমি আপনাদের আলাদাভাবে একটা ভিডিও দেবো, এবং কি কাতার বিশ্বকাপে আমি অনলাইন থেকে আসলে তো এরকম ভাবে আমি তো আর কাতার যাইনি ভাই, আর ওইখানে ডিজাইন করিও নি। আর অনেকে ভাবতে পারেন, বা আমি একটা জিনিস আশা করছিলাম, হয়তো বা আপনারা কেউ কমেন্ট করে জানাবেন যে ভাই
কাতার বিশ্বকাপ নাকি পুরাটা এয়ার কন্ডিশনিং সিস্টেম কিভাবে করছে হয়তো প্রশ্ন করবেন। হতে পারে আপনারা অনেকেই ভাবছেন যে আসলে রফিক ভাই কি আসলে ওটা বুঝবে বা পারবে। তো আমরা ভাই দীর্ঘদিন যাবত এয়ার কন্ডিশনিং ডিজাইন করি, সবসময় আমরা স্টাডির মধ্যে থাকি। তো ওই হিসেবেই একটা জিনিস দেখলে আমাদের মনের ভিতর কৌতূহল জাগে যে ওই এয়ার কন্ডিশনটা কোন হিসেবে করা যায়। আমি যখন এখন 17-18 সালে যখন আমি 17-18 সালের দিকেই তো ওই কাতারের স্টেডিয়ামগুলো ডিজাইন করা হয়, ওই সময় নিউজে প্রচার হয়েছে যে পুরো স্টেডিয়াম থাকবে এয়ার কন্ডিশন সিস্টেম। সেই সময় থেকে আমার মাথার মতো ঘুরপাক কাটলো যে আসলে ওইভাবে এয়ার কন্ডিশন কিভাবে করবে। একটা এয়ার কন্ডিশন উপরে খোলা জায়গা, উপর থেকে কি রোদ আসবে না, আর এই বাতাসটা কেমনে দেবে, ভিতরে যদি এসি ঝুলাই দেয় তাহলে মানুষ খেলবে কিভাবে, মানে আমার একটা ধারণা ছিল। তো আমি সেই সময় থেকে আসলে স্টাডি করতাম। তারপরে যখন আমি কর্মজীবনে আসলাম, তা আমাদেরও হয় কি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ওই টাইপের ওপেন জায়গা, আসলে স্টেডিয়ামের ভিতরে না আমি বলতেছি না, কিন্তু কিছুটা অনেক হাইট থাকে। এখানে দেখা যায় যে ভিতরে হ্যাঙ্গিং করার মতো কোনো সিস্টেম নাই, এবং কি ডাক্টিংও করা যায় না, রাউন্ড ডাক ফ্লেক্সিবল ডাক কোনোটাই করা যায়। সেই ক্ষেত্রে আমরা করি কি, দেয়ালের এক সাইডে আমরা বড় বড় এইচু ইনস্টল করে সেখানে আমরা জেট ডিফিউজার দ্বারা থ্রো করি, করে পুরা ইন্ডাস্ট্রি শেডটাই আমরা ঠান্ডা করি। তো তারপর এই সিস্টেমটা আরেক জায়গায় ইউজ করা হয় বড় বড় এয়ারপোর্টগুলোতে। দেখবেন এয়ারপোর্টের অনেক হাইট, ওই এয়ারপোর্টের টার্মিনালগুলোতে দেখবেন অনেক হাইট, সেখানে দেখবেন যে টেম্পারেচার অনেক কম, সেখানে এই জেট ডিফিউজারগুলো ইউজ করা হয়। ঠিক কাতার বিশ্বকাপেও এই জেট ডিফিউজারগুলো ইউজ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকেশনে বিভিন্ন টাইপের ডিফিউজার ইউজ করা হয়েছে, কিন্তু সবচেয়ে বেশি যে স্টেডিয়ামের ভিতর, মানে ঠিক যেখানে দর্শকরা থাকে সেখানে তো বাতাস দেওয়ার মতো উপরে সিস্টেম করাই যেতে পারে, বিভিন্নভাবে করা যায়। এবং কি আমরা অনেক সময় আপনারা জানেন যারা বই পুস্তকে দেখেছেন যে সিনেমা হলে যখন ডিজাইন করা হয়, যখন বসে যে সিটের নিচ থেকে একটা বাতাস থ্রোর সিস্টেম করা হয়, ঠিক এখানে স্টেডিয়ামের যখন যেখানে দর্শকরা বসেছে সেখানে ওই সিস্টেম এয়ার কন্ডিশনিং বাতাসটা থ্রো করা হয়েছে। আর খেলোয়াড়দের জন্য ওই স্টেডিয়ামের ঠিক সামনে দেখবেন অনেকগুলা জেট ডিফিউজার। আপনারা যে কাতার স্টেডিয়াম এয়ার কন্ডিশনিং সিস্টেম এটা লিখে সার্চ দেন, দেখবেন এরকম গোলাকার অনেক সাইড দিয়ে, যেখানে খেলায় মাঠটা ঠিক চতুর সাইড দিয়ে করা আছে। এই বাতাসটা আসলে ওই খেলোয়াড়দের শরীরে যে লাগে, এই সময় হয় কি ওই মাঠের টেম্পারেচারটা কমে যায়। এখানে বলতে পারেন যে আসলে উপর থেকে এই ঠান্ডা বাতাসটা কি বের হয়ে যায় না, এই উপরে যেহেতু ওপেন, আর ঠান্ডা বাতাস কোনো সময় আসলে বাইরের দিকে বের খুবই কম হয়। এর একটা লজিক আছে, আপনাদের আসলে বুঝতে হবে, আপনারা ভুল বুঝবেন না। আসলে মেন বিষয়টা হচ্ছে কি, আপনি যদি একটা জিনিস খেয়াল করতে পারবেন, যদি এয়ার কন্ডিশনিং এর সামনে আপনি দাঁড়ান, আস্তে আস্তে বাতাসটা যেভাবে থ্রো হয় ওই বাতাসটা নিচের দিকে পড়তে থাকে। আর নিচের বাতাস এয়ার কন্ডিশনিং এর উপর দিকে কম ওঠে, কারণ ঠান্ডা বাতাস সবসময় ভারী হয় আর গরম বাতাস পাতলা হয়। এর প্রমাণ তো আমরাই জানি, গ্যাস যত পাতলা হবে তত উপর দিক যাবে। এরকম ভাবে ওই এখানে অবশ্য যেভাবে যারা ডিজাইন করেছে তারা অবশ্যই ওই লসগুলো ধরে নিয়েছে, যেহেতু এখানে হিট লসটা সবচেয়ে বেশি ধরছে। ওই উপর থেকে যে সব সময় রোদের তাপ আসছে, ঠিক দুপুর 1টার দিকে খেলা হচ্ছে, তার মানে কি পরিমাণ টেম্পারেচার, যেমন আমরা দুপুর 1টার সময় তো বাইরে থাকাই যায় না, 35 ডিগ্রি 40 ডিগ্রি টেম্পারেচার যদি হয়। এই জন্য কিন্তু এইবারই প্রথম যে বিশ্বকাপের খেলার যে সময়সূচি চেঞ্জ করে নিছে, তাই শুধুমাত্র টেম্পারেচারের জন্য। আর এই টেম্পারেচারকে যান্ত্রিক কৌশলের মাধ্যমে আমাদের যে অভিজ্ঞ যে ইঞ্জিনিয়ারগুলো, আমাদের না, ওই কাতারের যে অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা যারা কাজ করেছে, তারা আসলে এটা মোকাবেলা করছে যে কিভাবে গরমের দিনেও ওই খোলা আকাশের নিচেও কিভাবে এয়ার কন্ডিশনিং করা যায়। তো আসলে এই বিষয়টা নিয়ে আমাদের একটা গর্বের বিষয়। এর গর্বের বিষয় এই জন্যই, আমরা যেহেতু রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি এবং কি জব করতেছি, নিজে অনেকেই আত্মকর্মসংস্থান খুলেছি, এবং কি অনেকেই এটা নিয়ে আসলে কি বলবো, যাই হোক মানে এর সাথে আমরা জড়িত। তো এই জন্য আমাদের একটু জানার আগ্রহটা বেশি, কারণ কোন বিষয়টা নিয়ে এবার বেশি আলোচনা। অনেকের ধারণা করছে বিদেশিরা করছে, বিদেশিরা ভাই কিভাবে করছে, ঠিক এইভাবেই করছে। কি জন্য এত আশ্চর্য এই কাতার বিশ্বকাপ? আশ্চর্য একটাই কারণ, এয়ার কন্ডিশনিং সিস্টেম। তো আশা করি আমি আসলে যতটুকু পারি, এখানে ভুল ত্রুটি হতে পারে। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি এখানে আসলে ভুল ত্রুটির কিছু নাই। যারা আসলে এয়ার কন্ডিশনিং সিস্টেম নিয়ে বোঝেন এবং কি স্টাডি করতেছেন, এবং কি অনেক অভিজ্ঞ মানুষ, তারা অলরেডি আসলে বুঝে গেছে, তারা তো আগে থেকে জানে, হয়তো বা তারা কাউকে শেয়ার করেনি। তো আমি এই প্রথম শেয়ার করলাম। আমার মনে হয়
যে এরকমভাবে আসলে কেউ কাউকে ওরকম কোনো টিউটোরিয়ালের মাধ্যমে কোনো ভিডিওর মাধ্যমে তো এরকমভাবে কাতার বিশ্বকাপের এয়ার কন্ডিশন সিস্টেম নিয়ে আলোচনা করছে। আমি নেক্সটে যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমাকে জানাবেন, তাহলে আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে পারবো কিভাবে কাতার বিশ্বকাপে এয়ার কন্ডিশন করা হয়েছে এবং কি বড় বড় এয়ার কন্ডিশন প্ল্যানগুলো কিভাবে করতে হয়। তো আমার তো আসলে অত বড় কাজ করার এক্সপিরিয়েন্স নাই, কিন্তু ওই টাইপের ছোটো পদ্ধতি জেট ডিফিউজার দিয়ে আমি বিভিন্ন জায়গায় কাজ করেছি। তো আমি এইগুলো ভিডিও আমি আসলে আপনাদের দিব, কিন্তু আমি তো আসলে স্টেডিয়ামে তো আর ওইরকম করি নাই, কিন্তু ওই সিস্টেমটা আমরা ইউজ করছি। এই জন্যই আমি আপনাদের সাথে আলোচনা করব। যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আপনাদের নেক্সটে অন্য একটা ভিডিও দিয়ে আমি আপনাদের আরও একটু ডিটেলস আলোচনা করার চেষ্টা করব এবং নিজে একটু স্টাডি করে নিই এর মধ্যে। তো সবাই ভালো থাকবেন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।